আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ইনফো হাইভের পক্ষ থেকে। আজকে আমরা এমন 15টি প্রশ্নের উত্তর জানব, যেই 15টি প্রশ্ন বিজ্ঞান বিষয় থেকে আসছে এবং বিগত বিভিন্ন বিসিএস পরীক্ষাতে অসংখ্যবার আসছে। আপনারা প্রত্যেকটা প্রশ্নের শেষে লেখা দেখতে পারবেন যে কত কত বিসিএস এগুলো আসছে। তো প্রশ্নগুলো শুধু যে বিসিএস আসছিল এমন না, আমি শুধুমাত্র বিসিএস এর অংশটা আমি প্রশ্নের শেষে লিখতে পারছি। আরও বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নগুলো অসংখ্যবার আসছে। তো এই প্রশ্নগুলো, এই 15টি প্রশ্ন আসলে বিজ্ঞান বিষয় থেকে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে যে প্রশ্নগুলো আসে তার ভিতর থেকে 15টি প্রশ্ন আমি আপনাদেরকে দিব আজকে, যেগুলো অসংখ্যবার আসছে। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো দেখব। তবে তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা যারা ইনফো হাইভে নতুন আসছেন, সেটা হোক ফেসবুকে কিংবা ইউটিউবে, আপনাদেরকে অনুরোধ করব ফেসবুক পেজটাতে ফলো করে রাখার জন্য এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনারা জানেন যে ইনফো হাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন চাকরির প্রস্তুতি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও আপলোড করা হয়। বিশেষ করে অঙ্কের শর্টকাট টেকনিকগুলো অনেক সুন্দরভাবে আপলোড করা হয়েছে, আপনারা দেখে আসবেন একটু। তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্ক্রিনে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কিরূপ হবে। এটি দেখুন 30, 23 এবং 11তম বিসিএস আসছিল। এটা যে শুধু বিসিএস আসছে এমন না, আমি আবারও বলতেছি, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে অসংখ্যবার আসছে। আচ্ছা, এটির উত্তর জেনে নিই। এটির উত্তর হলো খরচ একই হবে, খরচ কমবে বা বাড়বে না। অর্থাৎ বিদ্যুতের পাখা যদি আপনি রেগুলেটর ঘুরিয়ে কমিয়ে দেন অথবা ফাস্ট ঘোরান, তাহলে এতে বিদ্যুতের আর কি কোনো প্রভাব পড়বে না বিদ্যুতের ব্যবহারের উপরে। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি একটু। 2 নম্বর প্রশ্নটি বলতেছে, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী। এটি দেখুন কতগুলো বিসিএস আসছে, 3টা বিসিএস আসছে, 34, 21 এবং 16তম বিসিএসে। এছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এটা অসংখ্যবার আসছিল। তো এই প্রশ্নটির উত্তর হলো, এটি হলো শুশুক। শুশুক এই প্রাণীটা পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস গ্রহণ করে। 3 নম্বর প্রশ্নটি দেখি আমরা। বলতেছে, ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো। অর্থাৎ ডায়াবেটিক্স সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই ভুল ধারণাটি কি? উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো, চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়। এটি একটি ভুল ধারণা যে ডায়াবেটিক রোগ আপনার চিনি বেশি পান করলে বা চিনি জাতীয় দ্রব্য বেশি খেলে আর কি ডায়াবেটিকটা হয়, এটা একটা ভুল ধারণা। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি, প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? আচ্ছা, উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো ইভলিউশন। 5 নম্বর প্রশ্নটি দেখে নিই। সুষম খাদ্যের উপাদান কয়টি? আমি জানি এটার উত্তর আপনারা জানেন। তারপর উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো 6টি। আচ্ছা, 6টি কি কি আমি বলে দিই। প্রথমটি হলো শর্করা, তারপরে আমিষ, তারপরে ভিটামিন, খনিজ, স্নেহ এবং পানি। এই 6টি হলো সুষম খাদ্যের উপাদান। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটি দেখি। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে? এটি দেখুন 32, 12 এবং 20তম বিসিএস আসছিল। আচ্ছা, উত্তরটি দেখি। উত্তরটি হলো নিয়ত বায়ু। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটি কি? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে? এটি 31, 30 এবং 24তম বিসিএস আসছিল। আমি আবারও বলতেছি যে এগুলো যে শুধু বিসিএস আসছিল এমন কিন্তু না, এগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অসংখ্যবার আসছে। আচ্ছা, এটার উত্তর দেখে নেই। উত্তরটি হলো ইন্টারনেট। 8 নম্বর প্রশ্ন, আকাশে বিদ্যুৎ চমকায় কখন? অর্থাৎ আকাশে যে আমরা বিদ্যুৎ চমকাতে দেখি সেটা কখন ঘটে? আসলে আমরা ছোটবেলায় অনেক শুনছি এবং অনেক দিন পর্যন্ত আমাদের ধারণা এমন ছিল যে আসলে মেঘে মেঘে ঘর্ষণের ফলে আর কি বিদ্যুৎটা চমকায়। আসলে তেমন না। উত্তরটি দেখে নিই আমরা। উত্তরটি হলো মেঘের অসংখ্য জলকণা কিংবা বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটি দেখি। সংকর ধাতু পিতলের উপাদান কি কি? সংকর ধাতু বলতে 2টা ধাতু একসাথে মিশ্রণ ঘটিয়ে যে নতুন ধাতু তৈরি করা হয় সেটা হলো সংকর ধাতু। তো পিতল হলো এরকম একটা সংকর ধাতু। আচ্ছা, এই প্রশ্নটি দেখুন 33, 32, 30, 23, 10তম বিসিএস, অর্থাৎ মোট 5টা আর কি পরীক্ষাতে আসছে, 5টা বিসিএস পরীক্ষাতে আসছে। আচ্ছা, উত্তরটি দেখে নিই কোন কোন ধাতু নিয়ে পিতল তৈরি হয়। উত্তরটি হলো তামা এবং দস্তা। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? আমি জানি উত্তরটি আপনারা সবাই জানেন, তারপরেও যেহেতু অনেকবার আসছে এজন্য
এটার উত্তর আমরা জেনে নিই। উত্তরটি হলো এডিস মশা। আচ্ছা, সেই সাথে আরেকটা প্রশ্নের উত্তর আমি এর সাথে বলে দিই যে ম্যালেরিয়া বাহিত যে ম্যালেরিয়া যে রোগ জীবাণুটা বহন করে যে মশা, সেটাও কিন্তু একটা মশার কারণে, এবং সেই মশাটার নাম হলো অ্যানোফিলিস মশা। মনে রাখবেন, অ্যানোফিলিস মশার দ্বারা আর কি ম্যালেরিয়ার যে জীবাণুটা সেটা বহন হয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটি অনেকবার আসছে। আচ্ছা, এটির উত্তর দেখে নিই। এটির উত্তর হলো 23 জোড়া, অর্থাৎ সর্বমোট 46টা ক্রোমোজোম থাকে মানবদেহে, তার জোড়া হিসাব করলে 23 জোড়া। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটি কি? 12 নম্বর প্রশ্নটি, রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? এটি দেখুন 30, 24, 22 এবং 16তম বিসিএসে আসছিল। আচ্ছা, রঙিন টেলিভিশন থেকে এক ধরনের ক্ষতিকর রশ্মি বের হয় যেটা চোখের জন্য ক্ষতিকর, তো সেই রশ্মিটার নাম হলো গামা রশ্মি। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটি দেখে নিই। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? আচ্ছা, গ্রিন হাউস অনেকেই বুঝেন না, গ্রিন হাউসটা এর সাথে বুঝিয়ে বলি একটু। গ্রিন হাউস হলো একটা কাচের তৈরি ঘর, যেই ঘরের মধ্যে শীত প্রধান দেশগুলোতে যে এরকম একটা কাচের তৈরি ঘর তৈরি করে তার ভিতরে আর কি শাকসবজি, ফলমূল এগুলো চাষ করা হয়। আর এটা করা হয় কারণ যেহেতু শীত প্রধান দেশ সেখানে, আর সেখানে আপনার দিনের তাপমাত্রাটা অনেক কম থাকে, তো সেই তাপমাত্রাটাকে ধরে রাখার জন্য কাচের তৈরি ঘর তৈরি করা হয়, যেই ঘরের মধ্যে সূর্যের তাপটা যখন একবার প্রবেশ করে তো সহজে সেই তাপটা বের হতে পারে না, ওটার ভিতরে আটকা পড়ে যায়। তো এই গ্রিন হাউস অর্থাৎ এই কাচের তৈরি ঘরের ভিতরেই মূলত এই শাকসবজিগুলো তৈরি করা হয়, চাষ করা হয়, যাতে তাপটা বজায় রাখে, তাপটা আর কি নিয়ন্ত্রণে থাকে। তো গ্রিন হাউস ইফেক্টটা আসলে কি? গ্রিন হাউস ইফেক্টটা হলো আমাদের পৃথিবীটার চারিপাশ দিয়ে এরকম কাচের তৈরি একটা দেওয়াল আছে, যেটাকে আমরা ওজোন স্তর বলে থাকি। আমাদের বায়ুমণ্ডলের একটা স্তর আছে, লেয়ার আছে, সেটাকে ওজোন লেয়ার বলা হয়, যেটা মূলত অক্সিজেন O3 গ্যাসের তৈরি একটা লেয়ার। তো এই লেয়ারটা আসলে মূলত আমাদের ওই কাচের মতন কাজ করে। কিভাবে? সূর্য থেকে যে তাপটা আমাদের বায়ুমণ্ডলে ঢুকে, আমাদের পৃথিবীর ভিতরে ঢুকে, সেই তাপটা কিন্তু ওই ওজোন লেয়ারটা কি হয়, বের হতে দেয় না, তাপটা পৃথিবীর ভিতরে আটকা রেখে দেয় আর কি। এখন এই ওজোন লেয়ারটা আসলে কি করে, আমাদের পৃথিবীর এই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা কি করি, আমরা বিভিন্ন কারণে আমরা ওজোন লেয়ারের জন্য ক্ষতিকর যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো তৈরি করি। কিভাবে? আমরা যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, তারপরে পরিবেশ দূষণ, এভাবে নানা কারণে আমরা বিভিন্ন গ্যাস তৈরি করি, যেগুলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ফ্লোরোকার্বন অর্থাৎ CFC যেটাকে বলা হয়, যেটা ফ্রিজ থেকে, ফ্যান থেকে, বৈদ্যুতিক যন্ত্র থেকে আর কি নির্গত হয়। এই গ্যাসগুলো কি করে, ওই ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করে। যখন ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করবে তখন কি হবে, আমাদের এই যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ পর্যায়ে থাকে, একটা ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সটা আর থাকবে না। ওই ওজোন লেয়ারটার কাজই কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে ব্যালেন্স করে রাখা। যেহেতু এটা ক্ষতিগ্রস্ত হয়, তার কারণে আমাদের এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে না। তখন শীতকালে বিশাল শীত পড়বে এবং গ্রীষ্মের সময়ে প্রচণ্ড গরম পড়বে, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তো এই কারণে বলা হয় যে এটা হলো আমাদের পুরো পৃথিবীটা একটা গ্রিন হাউস। এই গ্রিন হাউসটার কারণে আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। যখন আমরা ওই কাজগুলোকে আমরা আমাদের কর্মকাণ্ডের দ্বারা বিভিন্ন গ্যাস তৈরি করে আমরা কাজগুলোকে ভেঙে ফেলবো, অর্থাৎ ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করব, তখন আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে না। তখন কি হবে, তখন উত্তর মেরুর যে বরফের পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো বরফের যে স্তূপগুলো আছে সেগুলো গলে সমুদ্রের পানির সাথে এসে মিশবে, যার কারণে সমুদ্রের পানির স্তরটা বেড়ে যাবে। আর সমুদ্রের পানির স্তর যখন বেড়ে যাবে তখন বাংলাদেশের যে নিচু এলাকাগুলো অর্থাৎ উপকূলীয় এলাকাগুলো তখন প্লাবিত হয়ে যাবে এবং পানি নিচে চলে যাবে। তো প্রশ্নটির উত্তর আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা তারপরে দেখে নিই। উত্তরটি হলো নিম্নভূমি নিমজ্জিত হবে, অর্থাৎ পানি নিচে চলে যাবে। আচ্ছা, আমরা 14 নম্বর প্রশ্নটি দেখি। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? আমার মনে হয় আপনারা এটা জানেন, তারপর আমরা দেখে নিই। পরমাণুর নিউক্লিয়াসে 2টা কণা থাকে, সেটা হলো নিউট্রন ও প্রোটন। এর ভিতরে নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ এবং প্রোটন হলো পজিটিভ চার্জ যুক্ত। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটি দেখি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা রশ্মি সূর্য থেকে যেটা মহাজাগতিক রশ্মি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে প্রবেশ করে, সেটা হলো আল্ট্রাভায়োলেট রশ্মি, অর্থাৎ বাংলায় অতি বেগুনি রশ্মি। আল্ট্রা শব্দের অর্থ অতি, আর ভায়োলেট শব্দের অর্থ হলো রশ্মি।
আচ্ছা, ভায়োলেট শব্দের অর্থ বেগুনি, আর রশ্মি তো রে, আল্ট্রাভায়োলেট রে ইংলিশে বলা হয়। আচ্ছা, একটু আগে যে আমি বললাম ওজোন লেয়ার, যেটা এই ওজোন লেয়ার কিন্তু এই আল্ট্রাভায়োলেট রে যেটা, এটাকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে দেয় না। এই ওজোন লেয়ারে আর কি প্রতিফলিত হয়ে ওই আল্ট্রাভায়োলেট রে, সূর্য থেকে যে রেটা আসে, রশ্মিটা আসে, সেটা প্রতিফলিত হয়ে আবার মহাকাশে চলে যায়। কিন্তু আমরা যখন এই আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা যে ক্ষতিকর গ্যাসগুলো তৈরি করি, এই গ্যাসগুলো ওজোন লেয়ারকে যে আঘাত করে, আর তখন ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হয়ে ধরা যায় এমনটা যে ছিদ্র ছিদ্র হয়ে যায়, এবং সেই ছিদ্র দিয়ে আপনি বলতে পারেন যে আল্ট্রাভায়োলেট রেগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে। তখন প্রাণী জগতের জন্য, উদ্ভিদের জন্য এই আল্ট্রাভায়োলেট রেটা অনেক ক্ষতিকর, অনেক বেশি ক্ষতিকর, এমন ক্ষতিকর যে এই আল্ট্রাভায়োলেট রে যদি আপনার ত্বকে এসে লাগে, তাহলে আপনার ওইখানে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয় যেটা কতটা ক্ষতিকর, এবং ওজোন লেয়ার আমাদের বায়ুমণ্ডল এবং আমাদের মানবকুল, আমাদের সমস্ত প্রাণীকুলের জন্য কতটা উপকারী সেটা হয়তো একটু বুঝতে পারছেন। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, আমরা যেন বেশি বেশি পরিবেশটাকে সুন্দর সুস্থ রাখতে পারি, যেন পরিবেশ দূষণ আমরা না করি, আমাদের কোনো কর্মকাণ্ডের দ্বারা যেন পরিবেশ দূষিত না হয়। সেই সাথে আমাদের আরও একটা কাজ করতে হবে, আমরা যে ক্ষতিকর গ্যাসগুলো তৈরি করি, এই গ্যাসগুলো কিন্তু রিফাইন করার প্রাকৃতিক সিস্টেম আছে, সেটা হলো গাছ লাগানো। গাছের মাধ্যমে গাছ ওই যে কার্বন ডাইঅক্সাইড আমরা তৈরি করি, সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে সেটাকে আবার অক্সিজেনে রূপান্তর করে পরিবেশে ছেড়ে দেয়। সুতরাং আমরা যদি বেশি বেশি গাছ লাগাইতে পারি এবং আমাদের কর্মকাণ্ডগুলো যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, এই গ্যাসগুলো আর কি কম উৎপন্ন করতে পারি, তাহলে আমরা ওজোন লেয়ারটাকে আমরা সুস্থ রাখতে পারবো। সেই সাথে আমাদের পুরো মানবকুল, প্রাণী জগৎ, উদ্ভিদ সবাই সুস্থ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক থাকুন। আল্লাহ হাফেজ।